localization in the brain, right? So tell me if you have any problem. No, I will need that for my own sake. সমস্যা সেটা হচ্ছে যে লোকালাইজেশন দ্য ব্রেইনে আমার কোয়েশ্চেন ছিল হচ্ছে ব্রোকাস এরিয়া আর ভার্নিকাস এরিয়াটা আমরা মানে লোকেট করব, দেন আমরা সেটার উপর বেস করে অ্যাফিজিয়ার উপর বেস করে আমরা ডেসক্রিপশন দেব। সো হাউ উইল ইউ ডিসক্রাইব ইট? আমি একটা পিডিএফ দিয়েছিলাম, সেখানে সব লেখা আছে। বাই দ্য ওয়ে, বলেন আমাকে, একজন এসে দেখায় দেন ব্রেইনে কোন জায়গায় ব্রোকাস এরিয়া আর ধুমধারাক্কা পড়াশোনা কবে করবেন? সময় তো নাই। ঠিক আছে, এখন বলেন কোথায় আমাদের ব্রোকাস এরিয়া, বলেন কোনটা ব্রোকাস এরিয়া অ্যান্ড ভার্নিকাস এরিয়া? আপন তো পুরাই ক্লুলেস, আই নো দ্যাট। মনে বলো, এই জায়গায় এটা হচ্ছে ব্রোকাস, আর এই জায়গায় এটা হচ্ছে ভিজুয়াল কর্টেক্স, এটা হচ্ছে অডিটরি কর্টেক্স, এই জায়গায়, তাই না? একটা হলেই তো হলো। শোনো, কথা হচ্ছে আপনারা খাতায় যখন লিখবেন তখন আমি ব্রেইনের থেকে মেন জিনিস দেখবো যে ব্রেইনটা তো এরকমই থাকে ভাই, আর কীরকম থাকে? শেপটা তো ঠিক আছে, মেইন ইউ হ্যাভ টু, হ্যাঁ ইউ হ্যাভ টু জাস্ট লোকেট দ্য এরিয়া, নাথিং এলস। এটুকু দেখালেই মনে করেন মার্কস আপনার বেড়ে যাবে। কি হয়েছে? সো ব্রোকাস এরিয়া আর ভার্নিকাস এরিয়া। এখন বলেন ব্রোকাস এরিয়ার ক্যারেক্টারিস্টিক্স কি? ব্রোকাস এরিয়ার ফিচার্স কি? ভেরি গুড। নন ফ্লুয়েন্ট আর can produce words but not fluent, and the other one is ভার্নিকাস এরিয়া fluent but have no meaning of their words and all. Meaningless. ব্রোকাস এরিয়া হলো প্রোডাকশনের প্রবলেম, Production problem. লেস প্রোডাকশন আর লেস প্রোডাকশন অফ স্পিচ। meaningless word. এটা হচ্ছে ওইটা, এটা হচ্ছে মিনিংফুল স্পিচ, স্পিচটা মিনিংফুল বাট লেস প্রোডাকশন। মিনিংফুল স্পিচ আর ওটা meaningless speech and what more production. বলছে তোমার Meaningless speech man. স্লো কম্প্রিহেনশন। Okay, slow comprehension. কম্প্রিহেনশনটা ঠিক থাকে না আর কি। মিনিংলেস স্পিচ, ঠিক আছে। তো তার মানে কি, আপনারা যখন when you are going to describe the Broca's area and Wernicke's area, you are going to describe this, that in Broca's area the language speech or the language production is kind of lesser than the Wernicke's area, and also the patient who actually gone through the Broca's aphasia, he actually can produce meaningful speech, but it's a slow process. So তার মানে আমি স্লো দিই, তাহলে হবে, লেস হবে না। স্লো প্রোডাকশন, slow process of production of speech, and when it turns to Wernicke's area, so that patient is fluent but his comprehension level is very slow, and also the speech is meaningless. মানে আমি যেটা বলেছি এইভাবে লিখবেন না, এখানে আরও অনেক সুন্দর ডেসক্রিপশন আছে in the PDF which I provided, so please follow it. এত 10 নম্বরের একটা প্রশ্নের মধ্যে এত ছোট কম কথা লিখবেন না, একটু describe করবেন, and also give the examples from patients as well. অ্যাফেজিয়া যারা পেশেন্ট তাদের কি প্রবলেমগুলো হচ্ছে সেগুলো লিখবেন। আর আমি আপনাদের দুটো ভিডিও দিয়ে দিব, গতকালই দিতে চেয়েছিলাম, ভুলে গেছি।
আজকে দিয়ে দিব, দুটো ভিডিও দেখিয়েছিলাম না, ওটা দিয়ে দিব, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন উইদিন টু কাইন্ডস অফ প্যাশনস। ওয়ের্নিকে, WER? হ্যাঁ WER, বাট দ্য pronunciation is ওয়ের্নিকে, বিকজ ইটস আ কাইন্ড অফ আ জার্মান নেম, তো জার্মান নেমের কারণে। ক্লিয়ার? আর আপনাদের ব্রেইনটা যখন আঁকবেন শুধুমাত্র এই দুটো এরিয়া লোকেট করবে, অন্যগুলো লোকেট করার দরকার নেই, না এই দুটো লোকেট করতে পারলেই ধরে নেন যে আপনার মার্কিংটা বাড়ছে, ঠিক আছে? ইভ্যালুয়েশনটা আমি ভালো দিতে পারবো, অ্যাসেসমেন্ট মার্কিংটা ভালো আসবে। আমি যেটা এটাই আঁকলাম, এটাই তো ঠিক আছে। কোয়েশ্চেন আমার ব্রেনের ডেমো আঁকবো কি? না আমার আর কাজ নেই না ব্রেনের ডেমো আঁকবো। কি যে অসীম মাঝে মাঝে বলে, এইটুকু এইটা আঁকা তো আমার মনে হয় একটা ক্লাস 2 এর বাচ্চাও পারে, এইটুকু ব্রেন আঁকা। আমি 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 কি খুব আহামরি আর্টিস্ট নাকি? কোনো মতে এরকম জাম্বল দিয়ে তো মানে ক্রাফটিং করছি। মেইন কনসার্ন ইজ ইউ হ্যাভ টু লোকেট দ্য এরিয়াস, নাথিং এলস। ঠিক আছে আপন, তুমি যে ফোনটা ইউজ করতেছো না, ফোনটা নিয়ে নিবো কেন? আর বাই দ্য ওয়ে, এবার মিড টার্মের খাতা আমি অনেক স্ট্রিক্টলি দেখবো, সো যদি উল্টাপাল্টা লিখেন একদম ডাইরেক্ট কাটা দেবো, আমি কোনো আজগুবি বা গাঁজাখুরি এক্সপ্লেনেশন আমি রিসিভই করবো না। ওয়ার্ডটা কি ঠিক ছিল? একদম ম্যাম, কারণ আছে এখানে অনেক। সো যারা লেখাপড়া করবে তারাই ভালো লিখবে, আর যারা লেখাপড়া করবে না তারা ভালো লিখবে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্রোকার্স অ্যান্ড ওয়ের্নিকাস এরিয়া। আর হচ্ছে লোকালাইজেশন, আর কি বলেছিলাম, ব্রেইন ইমেজিংয়ের কথা বলেছিলাম না? এখানে দুটো জিনিস মেনশন করবেন। ওই বইটা আছে না, জন ফিল্ডের বইটা কি আনছো? দাও তো মনি, আমি একটু দেখাই দিই যাতে অ্যান্সারটা ঠিক মতো দেখতে যায়। একটা বই এনেছে, বিকজ she loves psycholinguistics, she loves it. আমার বইটা ধরলেই উঠে যায়, আর তোমার বইটা নতুন তো আসতেছেই না। ও তো পড়ালেখা করে না, আমি তো করিনি, আমার কি বই দিচ্ছে। কোথায় গেল ফ্লুয়েন্ট স্পিচ? ফ্লুয়েন্ট স্পিচ দেখছি, আচ্ছা ওকে। ও বিতে তো, সরি হ্যাঁ পাইছি ইয়া। এখানে দেখো, একটু কলমটা দাও তো, দাগ দেই, কোন সমস্যা আছে? হাইলাইটার, আচ্ছা আমার কোনো দের ইজ ইট, এই যে আমি দেখাচ্ছি। হ্যাঁ ছবি তুলো পারলে, এখানে ছবি তুলতে পারে, কোনো সমস্যা নেই, হাতে ছবি তুললে না। ওকে, সো লেট মি রিড ইট ফলো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইফ ল্যাঙ্গুয়েজ, এখানে বলা হচ্ছে যে আমরা যে যখন ব্রোকার্স এরিয়া ওয়ের্নিকাস এরিয়াতে আমাদের ড্যামেজ হয়, তখন তো আমরা ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছে। তো এটার সাথে আমরা আমাদের ব্রেইন ইমেজিংটা কীভাবে লোকেট করবো, কারণ আমরা ব্রেইন ইমেজিংয়ে দেখেছি যে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন বিভিন্ন এরিয়া থেকে হয়, ঠিক আছে, যে একটা পরীক্ষার মাধ্যমে আমরা করেছিলাম। কিন্তু তারা এখানে এক্সপ্লেনেশনটা দিয়েছে, if language is widely distributed across the brain, then it must rely upon a massive system of nerve connections to transmit and assemble it. তার মানে কি একটা massive system of nerve connections দরকার to utter the words and to make the sentence. It seems likely that the Broca and Wernicke areas represent major junctions for these networks. এই জিনিসটা দেখতে হবে। So what is damaged in an aphasic patient is not a separate language store, but the ability to transmit language across vital neural neurons. এটা মানে হচ্ছে যে আমি যখন মানে যে পেশেন্টের অ্যাফেজিয়া হচ্ছে, তার শুধু একটা নর্মাল ল্যাঙ্গুয়েজ স্টোরে কোনো প্রবলেম হচ্ছে না, তার আসলে মেজর জাংশন যেখান থেকে ল্যাঙ্গুয়েজটা ট্রান্সমিট হয় থ্রু আউট দ্য ব্রেন, সেটাই আসলে প্রবলেমে আছে, সেটাই আসলে ট্রমাটিক ডিসঅর্ডারে ভুগে সেটা আর কাজ করছে না, অকেজো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে এক্সপ্লেনেশনটা, এটা যদি একটু নিজের মতো করে লিখেন তাহলে আপনাদের মানে ভ্যালিডিটিটা বাড়বে। ঠিক আছে, অ্যান্সারের ভ্যালিডিটিটা বাড়বে। যাদের বই নাই তারা একটু ছবিটা তুলে ও করো। বই আনছো, বই কিনছো কারা? শাফিন বই কিনছিল? তাহলে ওখান থেকে মানে পেজ নাম্বারটা লোকেট করে মনি দেখায় দিও কোন পেজ নাম্বারটা কত দেখো তো। 57 একদম লাস্ট যে প্যারাটা, মানে
ওই if language দেখো if language is distributed হ্যাঁ লাস্ট লাইন পর্যন্ত ঠিক আছে সো দিস ইজ আওয়ার লোকালাইজেশন ইন দ্য ব্রেন সো এটার নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন আছে কিনা বলো কোনো কনফিউশন আছে রাতো ক্লিয়ার টেক ইউর পেন আর কার কি কোশ্চেন আছে ওকে সো লোকালাইজেশন ডান সো আমরা ল্যাটারালাইজেশনটা পড়ি একটু হালকা পাতলা ল্যাটারালাইজেশনটা কি বলেন তো না এটা তো লোকালাইজেশন আর ল্যাটারালাইজেশন তো ডিফারেন্ট থিং একটু ডিফারেন্ট এটা বেসিক্যালি এই যে ব্রোকাস এরিয়া বয়েনিকাস এরিয়া এটা কোন হেমিস্ফিয়ারে আছে সেটা বলো শিওর তার মানে আমি মস্তিষ্কের পুরোটা মস্তিষ্ক আঁকি না শুধু লেফট হেমিস্ফিয়ারটা ঠিক আছে সো লেট মি ড্র অ্যানাদার ব্রেন রাইট সাইডে এটা ল্যাটারালাইজেশনের জন্য ও আচ্ছা দুটেই একটা আবার মাঝখানে আমি কি দিব বলেন তো যেটা আমাদের অনেক সময় কাজ করে না কি জানি কর্পাস ক্যালোসাম তার মানে কি এটা আমার যে ক্লাস করে ওর লিসেনিং পাওয়ারটা ভালো ও অনেকের আছে এক একজনের মেমোরি এক এক রকম ভিজুয়াল মেমোরি অনেকে ভালো অডিটরি মেমোরি অনেক ভালো যেমন আমি অডিটরি মেমোরিতে আমার তুমি 10 সেকেন্ড আগে কিছু বললে আমি ভুলে যাই নষ্ট করতে বাট আমি যদি একটা কিছু দেখি ওইটা আমার অনেক বছর মনে থাকে যেমন অসীম হয়তো বা আমাকে প্রথম বা ফার্স্ট দিন যেদিন তার নামটা বলছে বা আমি যখন ফিগার আউট করছি ওই দিন কিন্তু আমার মনে রাখতে অনেক সময় লাগছে আস্তে আস্তে বলতে বাট সবার নাম মোরলেস আমার মনে রাখতে অনেক সময় বিকজ আই হ্যাড টু রিপিট দ্য ওয়ার্ডস আই হ্যাড টু ভিজুয়ালাইজ দোজ ওয়ার্ডস দেন আই কুড স্টোর দ্য মেমোরি বাট একদিন এসে একজন নাম বলে গেল আমি একদম কমপ্লিটলি ভুলে যাব তবে হ্যাঁ চেহারা আমরা ভুলি না I recognize faces rather than the voices or names বলো কি বলো তাই না তার মানে ওই সময় আমার ব্রেইনের কর্পাস ক্যালোসাম অনেক স্ট্রং ছিল অনেক সময় এক একজন মানুষের ব্রেইন তো সবসময় একরকমভাবে কাজ করে না তাই না অনেক আমাদের অন ডেইলি বেসিস আমাদের ব্রেইনে অনেক নিউরন ডেড সেল হয়ে যায় আবার নতুন করে অ্যালাইভ হয় নতুন নিউরন কীভাবে হয় জানেন যখন আপনি নতুন কিছু শিখেন নতুন কোনো কিছু এক্সপ্লোর করেন দেখবেন যে হঠাৎ করে যদি আমি যেমন আমার এখানকার কোন এরিয়াটা আমি ভালো চিনি না যেমন ওই যে ওইদিকে চেয়ারম্যান বাড়িটা আছে না ওই এরিয়াটা কিন্তু আমি চিনি না তো আমি যদি কোনো কারণে একদিন একা যাই ট্রাভেল করতে তখনই দেখবেন যে আমার ব্রেইন আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে টু ফাইন্ড আউট অর টু সেটেল দ্য প্লেসেস অ্যাকচুয়ালি ঠিক আছে কিন্তু এই যে নতুন আমার এই জায়গাটাতে মোটামুটি আমার পরিচিত সো আমার আসতেও আমার ব্রেইন কিন্তু খুব একটা খাটাতে হয় না হ্যাঁ কিন্তু তাও পরেও আমি রিক্সাওয়ালাকে মাঝে মাঝে বলি ডান সাইডে যাও ও না বাম সাইডে সো আমার এইটাও সমস্যা হয় তারপর একদিন মানে ক্লাসে তোমাদের বলছিলাম যে আমার ওই দরজা খোলার সময় যে পুল আর পুশ নিয়ে আমি অনেক সময় কনফিউজ থাকি আই নো দ্য মিনিং বাট স্টিল আই কান্ট ফাংশন সো তার মানে কি ব্রেনে এক একজনের ব্রেনের ফাংশন এক এক রকম ঠিক আছে কিন্তু যখনই আপনি নতুন নিউরন কোনো কিছু মানে নতুন করে নিউরনগুলো অ্যালাইভ করতে চান বা নতুনগুলো নিউরন ব্রিড করতে চান সো লার্ন সামথিং নিউ এই জন্যে মানুষ সবসময় বলে যে ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর ব্রেন অলওয়েজ অ্যাক্টিভ ইউ নিড টু লার্ন সামথিং নিউ অলওয়েজ ট্রাই টু এক্সপ্লোর নিউ থিংস আপনি সেটা যে কোনো টাইপের স্কিল হতে পারে আর ল্যাঙ্গুয়েজ যদি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখেন তাহলে আপনার ব্রেইন উড বি সুপার অ্যাক্টিভ এবং তখন আপনাকে আরও অনেক ক্ষেত্রে মানে হেল্প করবে ঠিক আছে ওকে সো আমরা মাঝখানে এই ব্রিজ আঁকি নাকি এটার নাম কি ব্রিজ হতাশা ও পদ্মা সেতু আমি হতাশা শুনলাম কেন বুঝলাম না কর্পাস ক্যালোসাম বানানটা হয়তো বা এটাই হয়তো ওকে না কর্পাস ক্যালোসাম এটাই বানান আমি ওই দিন 2 বার লিখছি তারপরও ভুল হওয়ার কথা না আই গেস ওকে
সো লেফট কোনটা রাইট কোনটা? তোমাদের সাথে তো মাঝে মাঝে মানে এসব পাজল করা খুব মজা লাগে, তোমরা নিজেরাও কনফিউজ হয়ে যায় কোনটা ডান আর কোনটা বাম। আচ্ছা লেফট হেমিস্ফিয়ার, সিম্পল হিসাব, আপনার লেফটেরটা লেফট, রাইটেরটা রাইট। হ্যাঁ কিন্তু সেটাই আমি ইচ্ছা করে জিজ্ঞেস করছি, দেখি তোমরা কি বলো, উল্টা বলো কিনা দেখি। এটা হচ্ছে ব্রেইনে কাজ করানো আর কি, ব্রেইনটাকে একটু অ্যাক্টিভ করানো, কারণ আমি তো জানি আমি শুধু তোমাদেরকে একটু পাজলিং করলাম, একটু পারপ্লেক্স করতে মজা লাগলো আর কি। ওকে, সো আমাদের লেফট হেমিস্ফিয়ারে বেসিকলি কি কোন জিনিসটা বেশি ফাংশন করে লেফট হেমিস্ফিয়ারে? Fatima took 2 nanoseconds. So, okay, so language, then and anything else? Good. মনি বলো তো ল্যাঙ্গুয়েজ ফাংশন ছাড়া কি হয় এই লেফট হেমিস্ফিয়ারে? তোমরা যখন এটা করতেছো, তোমরা এখন যেটা করতেছো এটাও কিন্তু অনকাইন্ড লেফট হেমিস্ফিয়ারের কাজ। প্রসেসিং তো হচ্ছেই, বাট ইউ আর অ্যাকচুয়ালি ট্রাইং টু সলভ দ্য প্রবলেম, সো প্রবলেম সলভিং। যে ম্যাডাম এটা কোয়েশ্চেন করেছে সেটা অ্যান্সারটা কী হবে, তাই না? সো প্রবলেম সলভিং। কী খুঁজে পাও না? ভেরি গুড। পরীক্ষার দিন অন্তত এটা বলো না যে ম্যাম আই কান্ট ফাইন্ড মাই ব্রেন। ওকে, আচ্ছা প্রবলেম সলভিং হচ্ছে, আর কি কি হচ্ছে আমাদের, মানে আমরা লেফট হেমিস্ফিয়ারের মাধ্যমে আর কি কাজ খুব ভালো করতে পারি? অ্যানালিটিক্যাল স্কিল, আর ডান। লিখছো তো খাতার মধ্যে? তাজরিয়ান কি ব্রেইন আঁকে নাকি? হ্যাঁ, খুব আর্টিস্ট হইতেছে এক একজন। সাইকোলিঙ্গুইস্টিক্স পড়াইতেছি নাকি আর্টিস্ট বানাইতেছে আল্লাহ জানে। বোথ। ওকে, সো রাইট হেমিস্ফিয়ারে কি হচ্ছে বলেন তো? মোটর কন্ট্রোল, আর গুড ইমোশনাল, স্পেশাল কানেকশন। স্পেশাল এই স্পেশাল সেই স্পেশাল না, স্পেশাল এরিয়া মানে হচ্ছে আমাদের যে মোটর কানেকশনের মধ্যে পড়ে। আমরা আমাদের স্পেসগুলো সম্পর্কে ভালো ধারণা নেই থ্রু রাইট হেমিস্ফিয়ার। আচ্ছা, এখান থেকে যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ইজ ল্যাটারালাইজেশন, মানে ব্রেন ল্যাটারালাইজেশনটা কী? ব্রেন ল্যাটারালাইজেশন মানে হচ্ছে যে যখন আপনি আপনার ল্যাঙ্গুয়েজ ফাংশনটাকে আইডেন্টিফাই করতে যাবেন তখন অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু সেপারেট ইউর ব্রেন ইন্টু 2 হেমিস্ফিয়ার্স, দ্যাট ইজ লেফট হেমিস্ফিয়ার অ্যান্ড রাইট হেমিস্ফিয়ার. But on the left hemisphere you will find the Broca's area and Wernicke's area, but obviously throughout the whole hemispheres, 2 hemispheres, language can be processed, language can be transformed, but the major junction, the major neural link যেটা সেটা হচ্ছে left hemisphere, that is Broca's area and Wernicke's area. ঠিক আছে, সো আমাদের হেমিস্ফিয়ারগুলো সম্পর্কে এটুকু জানা উচিত, নট অনলি ফর ল্যাঙ্গুয়েজ ফাংশন বাট অলসো আদার ফাংশনস। ঠিক আছে, ওকে। দেন কর্পাস ক্যালোসামটা তো ল্যাটারালাইজেশনের সংজ্ঞাটা ডেফিনেশনটা পড়বো, দেন আমরা যেটা শিখব সেটা হচ্ছে স্প্লিট ব্রেইন সার্জারি। কোনটা কাটবা? হ্যাঁ আজাইরা বলে কর্পাস ক্যালোসাম ইউ হ্যাভ টু, ইউ কিডিং। শোনো, রাইট হেমিস্ফিয়ার অনেক অনেক দরকার আছে, দরকার না হলে আল্লাহ শুধু শুধু দিত না। আচ্ছা, হ্যাঁ মাঝখানের যে আমাদের দুটার যে কানেকশনটা সেটা আমরা কেটে, মানে ওই স্প্লিট ব্রেন সার্জারি যাদেরকে করানো হয়েছিল পেশেন্টদের, তাদের কর্পাস ক্যালোসামটা আগে সার্জারি করে কেটে দেওয়া হয়, সেপারেট করে দেওয়া হয়। এটা করা হয়েছে প্রথমে তাদের এপিলেপসি, যারা এপিলেপটিক পেশেন্ট ছিল, যারা মৃগী রোগ, খিচুনি রোগ যেগুলা, ওখানে তাদের আসলে ব্রেইনের ইলেকট্রিক্যাল শক হতো বারবার, শক হতো না শক হয়, যারা এপিলেপটিক রোগী তাদের প্রত্যেকেরই এই প্রবলেম, হঠাৎ করে দেখা যায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে।
It can be genetic disease or it can be developed after some point of your life, or you can have also after 60 or 70. অনেক বয়স্ক লোকেরও অনেক সময় হয়, বাট পসিবিলিটি কম। ও যাদের হয় একদম জেনেটিক্যালি বাইবর্নই হয়, বাট মানে মেজরিটি কেস। বাট তার মানে এই না যে ডিফারেন্ট কিছু হতে পারে না। ইফ ইউ গো থ্রু এনি ফিজিক্যাল ট্রমা অর এন অ্যাক্সিডেন্ট, ইট মাইট হ্যাপেন, ইট মাইট ট্রিগার। ঠিক আছে, ডিজিজ তো মানুষের যে কখন কীভাবে হয় ইউ নেভার নো, সো অ্যানাদার মিস্ট্রি। দেখা যায় অনেকে খুব সুন্দর লাইফ লিড করছে, ফিজিক্যাল হেলথ ভালো, মেন্টাল হেলথ ভালো, সাডেনলি একটা রোগ হয়ে যাচ্ছে। সো ইউ ক্যান নেভার গ্যাস। অনেক সময় দেখা যায় অনেক পুরাতন জিন বলতে গেলে আমরা সাধারণত মনে করি আমাদের বাপ মার কাছ থেকে পেয়েছি, বাট ইটস নট লাইক দ্যাট। আমাদের 1000 বছর আগে যে জেনারেশন, ওখান থেকেও ওই ডিএনএর কানেকশন আছে, পাস ইনটু দ্য ট্রান্সফর্ম হয়। সো এমনও হচ্ছে যে রিসেন্টলি 1 or 2-3 years ago I realized that some of the features or characteristics I've got from my father's aunt, ঠিক আছে, মানে প্যাটার্নাল আন্ট, মানে ফুপুর কাছ থেকে পেয়েছি। ওই ফুপুর সাথে আমার কিছু ম্যাচিং আছে। তখন ভাবলাম যে ভাই এত দূর থেকে আমি কীভাবে পেলাম। সো স্টিল মানে ব্লাড রিলেশন বলেন বা ডিএনএর যে কানেকশন, সেটার কারণে অনেক সময় জেনেটিক ডিজিজ হয়। আচ্ছা, বাট দ্য শকিং থিং ইজ you can also redevelop your gene as well. এমন অনেক পার্টিকুলার, এই জন্য আমরা অনেক সময় বলি যে মিউটেশনটা খুব নর্মাল মিউটেশন করা উচিত। আমরা না অনেকে আমাদের দেশে, আমার শুধু নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন পাকিস্তান, ইন্ডিয়া, ওখানে ট্রেডিশনটাই হচ্ছে চাচাতো ভাই বোনের সাথে বিয়ে দিয়ে দেওয়া, হ্যাঁ, ফুফাতো ভাই বোন বা খালাতো, মানে সব ব্লাড রিলেশনের মধ্যে বিয়ে দেয়। এখানে তাদের মিউটেশনটা পরে ঠিক মতো হয় না। এই জন্য এটা মিউটেশনটা এরকম হওয়া উচিত যে যেমন একটা টোটালি ডিফারেন্ট এরিয়া থেকে বিয়েগুলো হলে দেখা যায় যে মিউটেশনটা ভালো হয়। হ্যাঁ, অটিজমের প্রবলেমটা তো অনেক আছে। আমার ফ্যামিলিতে আমি একজনকে দেখেছি আছে, একদম ওইভাবেই ব্লাড রিলেশনে বিয়ে হয়েছে এবং অটিস্টিক চাইল্ড হয়েছে। এটা একটা দেখেছি। আর একটা দেখেছি যে তাদের ব্রেইন ডেভেলপমেন্ট অনেক স্লো হয়। অটিজম না হলেও ব্রেইন ডেভেলপমেন্টটা স্লো হয় যখন এই পরিবারের মধ্যে ফ্যামিলি টু ফ্যামিলি বিয়ে হয়। সেই জন্যই সবার চেষ্টা মানে থাকা উচিত যে একটু নিউ কাইন্ড অফ মিউটেশন থাকা উচিত। ঠিক আছে, ওকে। সো তার মানে এই না যে একেবারে মানে আউট অফ লিমিট্রি অর আউট অফ বাউন্ডারি বিয়ে করা, বাট মোটামুটি মানে লেভেল মিলে এরকম টাইপের ম্যাচ হলে খুব ভালো, কম্প্যাটিবিলিটি যদি ঠিক থাকে। আচ্ছা, যাই হোক, কোথায় জেনেছিলাম? হ্যাঁ, কর্পাস ক্যালোসাম। ডিজিজ থেকে বিয়ে থেকে আবার চলে আসে। সো যখন হ্যাঁ অ্যাপিলেপটিকে আমাদের যেটা হয় যে অ্যাপিলেপটিক পেশেন্টদেরকে তারা চেষ্টা করলো যে তাদের এটার ভিতরে যে ইলেকট্রিক্যাল যে সব কানেকশনস, নিউরাল কানেকশনস, এগুলোতে বারবার শর্ট সার্কিট যেমন হয় না, সো সামথিং হ্যাপেন্ড ইন দিস এপিলেপটিক পেশেন্টস। সো হোয়াট হ্যাপেন্স দ্যাট দে ওয়ান্টেড টু সি অ্যাকচুয়ালি হুইচ হেমিস্ফিয়ার ইজ মাচ মোর ডমিনেন্ট ইন দোজ পেশেন্টস। তো এখন হেমিস্ফিয়ার ডমিনেন্স দেখতে হলে আমার কর্পাস ক্যালোসামটা কেটে আমার আলাদা করে পরীক্ষা করতে হবে যে কোন হেমিস্ফিয়ার কী ধরনের কাজ করে। এটা করতে গিয়ে আসলে তারা চেয়েছিল যে টু ফাইন্ড আ কিওর অর এলিমেন্ট ফর দি এপিলেপটিক পেশেন্ট, বাট দেন দে ডিসকভার্ড সো মেনি আদার থিংস। ঠিক আছে, একটা টেস্ট করতে গিয়ে এক্সপেরিমেন্ট করেছে একটা উদ্দেশ্যের কারণে, বাট করতে গিয়ে আরও অনেক সুন্দর সুন্দর ভালো ভালো রেজাল্ট তারা পেয়েছে। সেটা হচ্ছে যখন তারা কর্পাস ক্যালোসাম কেটে দেয় তখন তারা 3টা পরীক্ষা দেয়। দেয়ার 3 টাইপস অফ এক্সপেরিমেন্টেশন স্প্লিট ব্রেন সার্জারিতে। ফার্স্ট ওয়ান ইজ আপনাদের ভিজুয়াল টেস্ট। ভিজুয়াল টেস্টটা হচ্ছে যে আপনাদেরকে মানে যে পেশেন্ট যার কর্পাস ক্যালোসাম কেটে দেওয়া আছে, আপনি কিন্তু সেই সেম এক্সপিরিয়েন্স আপনি কিন্তু পাবেন না, বিকজ ইউ হ্যাভ ইউর কর্পাস ক্যালোসাম। সো জাস্ট ট্রাই টু ইমাজিন হু ডাজন্ট হ্যাভ দিস কর্পাস ক্যালোসাম। ও যখন ডান চোখ দিয়ে দেখে তখন সে লেফট হেমিস্ফিয়ারে তার এই প্রসেসটা ট্রান্সফার হয়, আর যখন সে বাম চোখ দিয়ে দেখে তখন সেটা রাইট হেমিস্ফিয়ারে ট্রান্সফার হয়। দেন ইট গোজ ইন টু দ্য রিয়েল কম্প্রিহেনশন। ঠিক আছে, সো যখন একজন পেশেন্ট ডান চোখ দিয়ে দেখে কোনো একটা অবজেক্ট সামনে রাখা হয়, সেই অবজেক্টটা দেখার পরে সে রিয়েলাইজ করে যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ আ পার্টিকুলার অবজেক্ট। যেহেতু লেফট হেমিস্ফিয়ারের মাধ্যমে ওই রাইট আই যায় দেখলো, মানে তাদের চোখের মধ্যে একটা চোখ এভাবে বন্ধ করে দেওয়া হয়, আরেকটা চোখ দিয়ে দেখে। যখন সে ডান চোখ দিয়ে পেশেন্ট যখন ডান চোখ দিয়ে দেখলো, সাপোজ আমি একটা বস্তু যেমন ওই ব্যাগটা আমি দেখলাম,
হ্যাঁ, ব্যাকটা দেখার পর আমি রাইট আই আমি বাম চোখ দিয়ে দেখি না, আমি ডান চোখ দিয়ে দেখেছি। দেখার পরে এটা অবভিয়াসলি ট্রান্সফার হবে আমার লেফট হেমিস্ফিয়ারে। তো লেফট হেমিস্ফিয়ারে কী আছে, ল্যাঙ্গুয়েজ ফাংশন। সো যখন ওই প্রথম টেস্টে ওই অবজেক্টটা দেখানো হয় তখন ওই পেশেন্ট রাইট আই দিয়ে যেটা দেখেছে সেটা খুব ভালোভাবে ডিসক্রাইব করতে পেরেছে বা ইউজিং আ লট অফ ওয়ার্ডস, কারণ লেফট হেমিস্ফিয়ার দিয়ে কাজ করছে, তো লেফট হেমিস্ফিয়ারে তো ল্যাঙ্গুয়েজ আসছে, তো স্বাভাবিকভাবে সে ওইটাও ভালোভাবে ডিসক্রাইব করতে পেরেছে। বাট ওয়েন অন দ্য কন্ট্রারি হোয়াট হ্যাপেন, যখন সে বাম চোখ দিয়ে সে ব্যাগটা দেখেছে তখন সে বুঝতে পারতেছে সামথিং ইজ দেয়ার বাট হি ক্যান নট ডিসক্রাইব, কারণ এটা তো রাইট হেমিস্ফিয়ারে যাচ্ছে, রাইট হেমিস্ফিয়ার ল্যাঙ্গুয়েজ ফাংশন ওইভাবে কাজ করে না, আর কর্পাস ক্যালোসামও যেহেতু নাই। কর্পাস ক্যালোসাম থাকলে কি হতো, আমরা তা কেন আমরা সাপোজ আমরা যদি যে অনেক সময় আমরা ছোটোবেলায় কানা ইয়ে করতাম না, গেম করতাম না, ইভেন আমাদের চোখ বন্ধ করে তো আমরা কত গেম করি, গ্যাসিং করি না, আমরা এটা কী বলে কানামাছি, রাইট? সো কানামাছি দিয়ে আমরা অনেক কিছু টাচ করছি, বা আমাদেরকে অনেক সময় ওই দিনও তো কোথায় দেখলাম যে গেম খেলতেছে যে চোখ বন্ধ করে একটা অবজেক্ট দেয়, ইউ হ্যাভ টু নেম ইট, হ্যাঁ নেম দেয়া। সো এটা কেন পারছেন আপনি, কারণ আপনার কর্পাস ক্যালোসামটা আপনি তো টাচ করেও কিছুটা ফিল করতে পারতেছেন, তাই না? সো তখন আপনি অটোমেটিকলি আপনার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি ডিসক্রাইব করতে পারছেন। কিন্তু যখন একজন অ্যাপিলেপটিক পেশেন্ট বা যার কর্পাস ক্যালোসাম কেটে দেওয়া হয়েছে তখন দেখা যায় যে লেফট হেমিস্ফিয়ার মানে রাইট আই দিয়ে সে রাইট বডি দিয়ে সে যা করছে সব সে ল্যাঙ্গুয়েজে প্রডিউস করতে পারছে, বাট যখন সে বাম চোখ দিয়ে বা বাম কিছু দিয়ে কিছু করছে তখন সেটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডিসক্রাইব করতে পারছে না। এমনও অনেক আছে ওই টেস্টটা যখন টাচটা পড়বে তখন দেখবেন যে এমন অনেক পেশেন্ট আছে বলেছে যে সে কিছুই দেখে নাই, যেটা বাম চোখ দিয়ে দেখছে, কিন্তু সামনে কিন্তু ব্যাগ ছিল বা সামনে সেই অবজেক্টটা ছিল, কিন্তু সে বলছে যে আমি কিছুই দেখি নাই। ইট ডাজন্ট মিন দ্যাট হি ইজ ব্লাইন্ড, it means that he cannot function he cannot process the information due to not having the corpus callosum. হ্যাঁ, এক চোখ করে করেছে, দুটো এক চোখে করে না, করলেও লাভ হবে না, কারণ কর্পাস ক্যালোসাম দিয়ে মানে তারা আসলে জানতে চাচ্ছে দুটো একসাথে করলে তার যেটা হতো সেটা হতো যে হতে পারে কিছু কিছু বুঝতে পারতো ওভারঅল, কিন্তু তারা আসলে পরীক্ষা করতে চাইছে কোন হেমিস্ফিয়ার কাজ করে বেশি। এই জন্যেই আমি বললাম না, লেফট হেমিস্ফিয়ার ওয়ার্কস উইথ দ্য রাইট পার্ট অফ দি বডি অ্যান্ড রাইট হেমিস্ফিয়ার ওয়ার্কস উইথ দি লেফট পার্ট অফ দি বডি, ঠিক আছে? ওকে, ফার্স্ট টাস্ক। সেকেন্ড টাস্ক ছিল টেকটাইল। টেকটাইলটা কি, যে এরকম একটা অবজেক্ট হাতে দিয়েছে, হ্যাঁ একবার ডান হাতে দিয়েছে আর একবার বাম হাতে দিয়েছে, যখন সে ডান হাত দিয়ে ধরলো তখন সে এটা বুঝতে পারলো এবং সে খুব ভালোভাবে এটা ডিসক্রাইবও করতে পারলো যে হোয়াট দ্য সাইজ অফ দ্যাট অবজেক্ট অ্যান্ড হোয়াট শেপ অফ দ্যাট অবজেক্ট, মানে মোটামুটি এবং ফিল্ডিংটা মনে করো যে একটা ঠান্ডা জিনিস ধরলে আমরা সেন্সেশন বুঝবো না, বা গরম জিনিস ধরলেও তো সেন্সেশন বুঝবো, সো ওই জিনিসটা সে ডিসক্রাইব করতে পেরেছে। কিন্তু যখনই তার লেফট হ্যান্ডে দিল ওই সেম অবজেক্টই, কিন্তু সেটা সে ওইভাবে ডিসক্রাইব করতে পারে না, তখনই তারা হ্যাঁ টাচের ক্ষেত্রেও সেম কাজ করে, মানে সে বুঝতে পারছে যে সে কিছু একটা টাচ করেছে বাট ওয়েল ডেসক্রাইব করতে পারছে না, মানে সুন্দরভাবে ডেসক্রাইব করতে পারছে না, কারণ যেহেতু হ্যাঁ যাচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না। ওকে, লাস্ট যে টাস্কটা ছিল সেটা হচ্ছে তাদেরকে বলা হয়েছে যে ড্রয়িং করতে, ঠিক আছে, একটা অবজেক্ট দেখে ড্রয়িং করতে বা নিজেদের মতো করে ড্রয়িং করতে। সো যারা রাইট হ্যান্ড দিয়ে করেছে তারা অত ভালো ড্রয়িং করতে পারে নাই, কিন্তু যারা বাম হাত দিয়ে ড্রয়িং করেছে তারা খুব ভালো। আচ্ছা, এখানে এটার পেছনে কারণ হচ্ছে যে এই মোটর কন্ট্রোলটা আবার রাইট হেমিস্ফিয়ারে কাজ করে সবচেয়ে বেশি। তো যখন কর্পাস ক্যালোসাম থাকে না, তুমি যারা লেফটি বলো তাদের তো কর্পাস ক্যালোসাম থাকে, তারা তো দুটো দিয়েই তারা অনেক কিছু করতে পারে। আবার আমরা যারা রাইটি, আমরা কি রাইট হ্যান্ডে সুন্দর আর্ট করতে পারি না? পারি তো, কারণ আমাদের কর্পাস ক্যালোসাম আছে, আমাদের রাইট হেমিস্ফিয়ার আমাদের হেল্প করে, মোটর কন্ট্রোলে হেল্প করে, যতই আমরা রাইট হ্যান্ড দিয়ে করি না কেন, ঠিক আছে? কিন্তু যখন একজন মানুষের সেই কর্পাস ক্যালোসামটা নাই তখন স্বাভাবিকভাবেই তার লেফট হেমিস্ফিয়ার মানে তার রাইট হ্যান্ড দিয়ে সে যখন কোনো কিছু ড্র করে তখন তার এই মুভমেন্ট করাটা একটু কঠিন হয়ে যায় এবং সে ভালো ড্রয়িংটা করতে পারে না। কিন্তু যখনই সে বাম হাত দিয়ে কোনো কিছু আঁকতে যায় তখনই তার রাইট হেমিস্ফিয়ারের হ্যাঁ
একদম পুরো ওই যে ডমিনেন্স, কারণ রাইট হেমিস্ফিয়ার মোটর কন্ট্রোল আছে, রাইট হেমিস্ফিয়ার আবার স্পেস স্পেসিফিকেশনটা ভালো, এই জন্য। সো দিস ইজ দ্য ডিফারেন্স। সো বেসিকলি আমাদের যে পিডিএফটা আছে দেখবেন যে একদম টেবিল করে সুন্দর করে লেখা প্রত্যেকটা, মানে যে কটা আমি টেস্ট বললাম প্রত্যেকটা টেস্ট, এবং পাশে রেজাল্ট মানে এক্সপ্লেনেশনও আছে, এবং লাস্টে একটা ইভ্যালুয়েশন আছে যে হোয়াট দে ফাউন্ড আউট অর হোয়াট দে ডিসকভার্ড ফ্রম দ্যাট টেস্ট। সো ওইটুকু লিখলেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্রেন ল্যাটারাইজেশনের কোয়েশ্চেনের অ্যান্সার। এনি কোয়েশ্চেন? কোনো কনফিউশন আছে? পরে যদি আসে মানে কি, কোথায় আসে? কোয়েশ্চেন এক্সামের দিন আমরা জিজ্ঞেস করবো তাহলে? হ্যাঁ অবশ্যই। শোনো তোমার, কারণ বাসায় গিয়ে আপনারা পড়েন না সেই জন্য। যখন বসি জিনিসটা আবার রিভাইজ করার জন্য, তখন দেখা যায় যে কিছু জিনিস আছে মানে মাথায়, তাহলে এরপর থেকে যখনই যেটা পড়বেন কোশ্চেনগুলো লিখে রাখবেন খাতার মধ্যে, তারপরে এসে জিজ্ঞেস করবেন, তাহলেই তো আর প্রবলেম সলভ হয়ে গেল, তাই না? তোমাদের সকালে সবুজ অ্যাটেন্ডেন্স নিছে? সকালে একবার নেয়, সকালে মোবাইল দিয়ে ছবি তোলে, আর